আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের এখানে মাঝে মাঝে কিছু হত্যাকাণ্ড হয়, অঘটন ঘটে, এবং যখন ঘটে তখন সেটা নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু আপনি কতটা আলোচনা করলেন, এটা নিয়ে কতটা হইচই হলো, এগুলো কোনোটাই কিন্তু কোনো বিষয় না। বিষয়টা হলো যে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হলো কিনা, অথবা সেই অঘটনের পেছনে যারা দায়ী তাদের সাজা হলো কিনা। সাজা না হলে এই যে হইচই হওয়া, মিডিয়াতে চিৎকার চেঁচামেচি করা, এগুলিতে কোনো লাভ হয় না। তবে আজকে একটা সুখবরটা হলো এই যে প্রায় 2016 সালে, আজকে থেকে 10 বছর আগে ঘটে যাওয়া একটা হত্যাকাণ্ডের একজন আসামিকে অন্ততপক্ষে ধরা গেছে। এতদিন আমরা জানতামই না এই হত্যাকাণ্ডের আসামি কারা। সেটা হলো তনু হত্যা মামলা। সোহাগী জাহান তনু, তখন তার বয়স ছিল 19 বছর। কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্ট ছিলেন তিনি। তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডে চাকরি করতেন, ছোটো একটা চাকরি করতেন। মেয়েটা টিউশনি করে নিজে পড়াশোনার খরচ চালাতো। তো 2016 সালের 20 মার্চ, আজকে থেকে 10 বছরের বেশি, 10 বছর 1 মাস আগের কথা, সে কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটা বাসায় সে টিউশনি করতে গিয়েছিল, আর সেখান থেকে নিজের বাসায় ফেরত আসেনি। তারপরে অনেক খোঁজাখুঁজি করার পর এই সেনানিবাসেরই পাওয়ার হাউসের কাছে একটা ঝোপের মধ্যে তার লাশ পাওয়া যায়। এটা নিয়ে তার বাবা ইয়ার হোসেন মামলা করে কুমিল্লা মডেল থানায়, কিন্তু কোনো কাজ হয় না, কাউকে ধরাও হয় না। তারপরে তার কয়েকদিন পরে ওই 16 সালের এপ্রিলে এবং পরে 12 জুন 2 দফা তনুর ময়নাতদন্ত করা হয়। একবার লাশ কবর থেকে উঠিয়েও ময়নাতদন্ত করা হয়, কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগ তখন তারা জানায় যে তারা তনুর মৃত্যুর কোনো কারণ খুঁজে পায়নি। এই ছিল ঘটনা, এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। বোঝাই গিয়েছিল যে ফরেন্সিক ডিপার্টমেন্ট কোনো কারণই খুঁজে পেল না। নানাভাবে প্রভাব বিস্তার করে এই মামলাটাকে অনেকটা ধামাচাপা দেওয়ার মতো অবস্থায় কিন্তু ফেলে দেওয়া হয়েছিল। তারপরে এই মামলাটা প্রথমে সিআইডির কাছে যায়, তারপরে পিআইবির কাছে যায়। এবং সিআইডি যে একটা ভালো কাজ করেছিল সেটা হলো 2017 সালের মে মাসে সিআইডি তনুর পোশাকের মধ্যে কয়েকজন পুরুষের শুক্রাণুর উপস্থিতি পায়, এবং সেই শুক্রাণুর উপস্থিতি পাওয়ার পর মামলার একটু একটা গতি হয় আর কি। এবং তখন তারা বলে এগুলি পুরুষের শুক্রাণু, যেহেতু এটা যদি ডিএনএ টেস্ট করা যায় তাহলে হয়তো জানা যাবে যে এগুলো কার এবং এর সঙ্গে কারা দায়ী ছিল। বলা ভালো, তনুকে কিন্তু হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল বলে জানা গেছে। তো এখন তারপরে সেনানিবাসে গিয়ে এই সিআইডির একটা দল কয়েকজন লোককে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারা কাকে কাকে জিজ্ঞাসাবাদ করে সেই নামগুলো আমরা কখনোই জানতে পারিনি, তারাও কাউকে কখনো জানায়নি। এর মধ্যে এরপর মামলাটা সিআইডি থেকে পিআইবি কাছে যায়, এবং পিআইবি কাছে যাওয়ার পর এবছর 6 তারিখে কুমিল্লার মামুনুল হক সাহেবের আদালতে, একজন বিচারক, ওনার আদালতে এই তদন্ত তদন্তকারী যিনি কর্মকর্তা আছেন তিনি সেখানে হাজির হন, এবং হাজির হয়ে বলেন যে 3 জনের ডিএনএ নমুনা মেলানোর দরকার, এবং উনি 3 জন লোকের নাম বলেন। এই 3 জন লোকের একজন লোক হলো সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান, আরেকজন হলেন সার্জেন্ট জাহিদ, আরেকজন হলেন সৈনিক শাহিন আলম। তদন্তকারী কর্মকর্তা বলেন এই 3 জনের ডিএনএর সঙ্গে আমি একটু ম্যাচ করতে চাই। তার মানে এই 3 জনকে আসামি, এবং এই 3 জনই তনু হত্যার সময় কুমিল্লার সেনানিবাসে চাকরি করতেন। এর মধ্যে প্রথম জন ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান, তাকে সোমবার গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়, এবং সেখান থেকে রিমান্ডে আনা হয় 3 দিনের। 3 দিন পেয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, এবং তারপরে যা যা করা করবে। বাকি 2 জনকে এখনও গ্রেপ্তার করা যায়নি। এই হলো ঘটনা। এর মধ্যে আবার আরেকটু ব্যাপার আছে। আরেকটু ব্যাপার হলো তনুর বাবা মা কিন্তু বলছেন এই যে সৈনিক শাহিন আলমকে যে আসামি করা হয়েছে,
তারা বলছেন শাহিন আলম নামে কারো নাম আমরা জানি না। এবং তনুর বাবা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ওই সময়ে ওনাদের যাদেরকে ওনারা সন্দেহ করছিলেন তাদের নামে যখন মামলা করতে গিয়েছিলেন তখন কিন্তু তাদের মামলা ওই নামে মামলা করতে দেওয়া হয় নাই। বলা হয়েছে যে অজ্ঞাতনামা ব্যক্তি নামে মামলা করো, এবং তারা অজ্ঞাতনামা ব্যক্তি নামে মামলা করেছে। মানে আপনি প্রভাবটা একবার চিন্তা করে দেখেন যে আমাদের এখানে একটা ব্যাপার হয়েছে কি, যে কোনো হত্যাকাণ্ড যদি ঘটে যায়, যদি তার সঙ্গে কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকে, সাধারণত তার কিছু হয় না। আমরা এরকম আরও অনেক কিছু কিন্তু দেখেছি। আমাদের রাজধানীতেও একটা ঘটনা ঘটেছিল, ধর্ষণ মানে হত্যার প্ররোচনা, অনেক বড় লোকের ছেলের নাম এসেছিল, বসুন্ধরার ছেলের নাম এসেছিল, বসুন্ধরার মালিকের ছেলের নাম এসেছিল, কিন্তু কিছু হয়নি। কিন্তু এগুলো কিছু পাওয়া যায় না। টাকা অনেক সময় অনেক জোরে জোরে কথা বলে অথবা অনেক কথাকে থামিয়ে দেয়। যা হোক, টাকা, ক্ষমতা, অনেক কিছু। এই তনুর 10 বছর হত্যাকাণ্ডের 10 বছর পরে হলেও একজন আসামিকে যে গ্রেপ্তার করা গেছে এবং আর দুজনের নাম জানা গেছে, হয়তো আরও দু একজনের নাম এখান থেকে বেরিয়ে আসতে পারে। যে আসামিদের নাম যেভাবে ভাবছেন তনুর পিতামাতারা, তাদের যে সন্দেহ, সেই সন্দেহগুলিকে যদি গোচরে নেওয়া হয়, আমলে নেওয়া হয়, তাহলে হয়তো আরও দু একজনের নাম বেরিয়ে আসবে। তারপর তদন্ত, টেস্ট, ডিএনএ টেস্ট এগুলো করলে হয়তো প্রকৃত আসামিটা ধরা পড়া যেতে পারে। কিন্তু যে কথাটা বলার জন্য আমি আজকে এই অবতারণাটা করেছি, সেটা হলো এটা কিন্তু একটু সুখবর যে তাও তো আসামিদের নাম জানা যাচ্ছে, ধরা যাচ্ছে এবং টেস্টের মধ্যে একটা প্রক্রিয়ার মধ্যে আসে বলে আমরা বুঝতে পারছি। কিন্তু এরকম ঘটনা কিন্তু আরও আছে। আমি আরেকটা ঘটনার কথা আপনাদেরকে বলি। এটা তো 2016 সালে, 2013 সালে একটা ঘটনা। 2013 সালে, ওটাও মার্চ মাসেরই ঘটনা ছিল। 2013 সালের মার্চ মাসে নারায়ণগঞ্জে একটা স্কুল স্টুডেন্ট ছিল তানভীর মোহাম্মদ তকি, তাকেও কিন্তু অপহরণ করে হত্যা করা হয়েছিল। আজকে 13 বছর হয়ে গেছে, এখনও সেই মামলার তদন্ত চলছে, কিন্তু কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি, চার্জশিটই দাখিল করা হয়নি। র্যাব একটা তদন্ত করেছিল, সেই তদন্তে আজমেরি, ওই যে শামীম ওসমানের ভাইয়ের ছেলে আজমেরি ওসমান, তার নাম পাওয়া গিয়ে তাকে সন্দেহ করেছিল, কিন্তু আর কিছু হয়নি। মামলাটা ঝুলে আছে। কেন এই মামলা এত বছর ধরে ঝুলে আছে? তখন না হয় আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকারের পাওয়ারফুল লোক ছিল আজমেরি ওসমান, শামীম ওসমান, তারা ছিল পাওয়ারফুল লোক, এই জন্য হয়তো কিছু হয়নি। কিন্তু এখন তারা আওয়ামী লীগ সরকার নেই, এখন কে বাধা দেবে? মামলাটা তদন্তটা হোক, তদন্তটা, অভিযোগপত্র, চার্জশিটটা দাখিল করুক, বিচারটা শুরু হোক, তারপরে বিচার কত বছর চলবে কে জানে। কিন্তু তকির বাবা মা কিন্তু এখনও তাদের বিচার পায়নি, সন্তান হত্যার বিচার পায়নি। এটা গেল 2013 সালের ঘটনা। আরেকটা ঘটনা বলি, তারও আগের বছরের ঘটনা, 2012 সালের 11 ফেব্রুয়ারি। দেখুন, তকি হত্যার তদন্ত হয়েছে, চার্জশিটটা হয়নি। মোটামুটি জানাও গেছে কে হত্যা করেছে, ধারণা করা গেছে, কিন্তু চার্জশিটটা কিন্তু এখনও দাখিল হয়নি। কিন্তু 2012 সালের 11 ফেব্রুয়ারি যে নিজের বাসায়, পশ্চিম রাজাবাজারের বাসায় যে সাংবাদিক দম্পতি মারা গেলেন, সাগর সরোয়ার ও মেহরুন রুনি, আমাদেরই সহকর্মী ছিলেন, এই জোড়া খুনের তদন্ত আজকে 14 বছরের বেশি সময় হয়ে গেছে, তদন্ত প্রতিবেদনই জমা দিতে পারেনি কেউ। এই মামলা পুলিশ, ডিবি, র্যাব, পিআইবি বিভিন্ন হাতে কিন্তু ঘুরেছে। এখন পর্যন্ত এই মামলার তদন্ত প্রতিবেদনই জমা দেওয়া যায়নি, এবং তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এ পর্যন্ত 125 বারেরও বেশি পেছানো হয়েছে। যখনই তদন্ত রিপোর্ট দেওয়ার কথা হয়, তদন্ত কর্মকর্তারা আদালতে যান, যে বলেন যে আরও সময় দেন, তারা আরও সময় দেন। এটা বোধহয় অনন্তকাল ধরে চলবে। হয়তো আমাদের জীবনে কখনো এটা তদন্ত প্রতিবেদন জমা হবে বলে আমরা জানতে পারবো না, তারপরে কখনো দিন হবে কি না কেউ জানে না। সাগরের ছেলে এখন বড় হয়ে গেছে প্রায়, কারণ ঘটনাই তো ঘটেছে আজকে 14 বছর আগে। তখন তার বয়স যদি 7-8 হয়, তাহলে এখন সে যুবক, পরিপূর্ণ যুবক। সে জানতেও পারছে না
তার বাবা মাকে কে মেরেছে, কেন মেরেছে, এবং হত্যার বিচার তো হওয়া আরও পরের কথা। অভিযুক্তের নামও জানতে পারছে না, এর কি এক রহস্য। এবং বলা হয়ে থাকে, সেটা আমি যতটুকু আমি কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে এটা কখনোই আর হবে কিনা সন্দেহ। আমি বললাম কেন, তো বলে যে ওরা ইন্টেনশনালি আলামতগুলি নষ্ট করে ফেলেছে। শুরুর দিকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা এর আলামতগুলিও নষ্ট করে ফেলেছে। তো আলামতবিহীন মানে সমস্ত নমুনা, তথ্য প্রমাণ সব কিছু যদি নষ্ট করে ফেলেন, আপনি আলামতগুলি নষ্ট করে ফেলেন, তাহলে এত বছর পরে এসে হাওয়ার উপর তো তদন্ত করা সম্ভব না, এটা কঠিন। কারণ তখন তো সদিচ্ছা ছিল না। মাথায় রাখবেন, এই যে 3টা হত্যাকাণ্ডের কথা বললাম, 3টাই কিন্তু শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলের ঘটনা। এবং এই প্রত্যেকটা ঘটনার সঙ্গে কিন্তু সেই সময় সরকারের একদম শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা জড়িত ছিল বলে কিন্তু সন্দেহ করা হয়। সরকার জনগণকে সুবিচার দিবে, কিন্তু বিনিময়ে সুবিচার যাতে না পায় সেই জন্য যদি সরকার কর্তৃপক্ষ এবং তারা যদি উচ্চপদস্থ যারা আছেন তারা যদি সচেষ্ট হয়, যে দেশে হয় সে দেশের জনগণের চেয়ে অসহায় আর কেউ হয় না। আমরা হলাম সেই অসহায় জাতি যা নাকি এ ধরনের ঘটনা অবাধে ঘটতে দেওয়ার মতো বাস্তবতার শিকার হই। প্রিয় দর্শক,